গড়ে ওঠে। বর্তমান জাপান মূলত 4টি প্রধান দ্বীপ হোংশু, হোক্কাইডো, কিউশু ও শিকোকু এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে গঠিত। প্রাচীনকালে এই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনধারা ছিল প্রকৃতি নির্ভর, শিকার ও সংগ্রহের ওপর ভিত্তি করে। এই সময়টিকে বলা হয় জোমন যুগ, যা প্রায় খ্রিস্টপূর্ব 14,000 বছর থেকে শুরু হয়। জোমন শব্দের অর্থ দড়ির ছাপ, কারণ এ সময়কার মাটির পাত্রে দড়ির নকশা দেখা যায়। এই পাত্রগুলো মানব সভ্যতার প্রাচীনতম নিদর্শনের মধ্যে অন্যতম, যা প্রমাণ করে যে জাপানের মানুষ তখন থেকেই শিল্পচর্চা ও নান্দনিকতার প্রতি আগ্রহী ছিল। জোমন যুগের মানুষেরা প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত ছিল। তারা বন, নদী ও পাহাড়কে দেবতুল্য মনে করত, যা পরবর্তীতে জাপানের ধর্মীয় বিশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিশ্বাস থেকেই পরবর্তীতে শিন্টো ধর্মের উদ্ভব ঘটে। শিন্টো ধর্মে কামি নামে পরিচিত আত্মা বা দেবতাদের পূজা করা হয়, যা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে বিরাজমান বলে মনে করা হয়। এই ধর্ম আজও জাপানের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীতে ইয়াইয়োই যুগে জাপানে বড় ধরনের পরিবর্তন আসে। এই সময় ধান চাষের প্রচলন শুরু হয়, যা সমাজকে আরও সংগঠিত ও স্থায়ী করে তোলে। ধান চাষের সাথে সাথে ধাতব যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়, বিশেষ করে ব্রোঞ্জ ও লোহার। এই পরিবর্তনগুলো জাপানের সামাজিক কাঠামোকে রূপান্তরিত করে এবং ধীরে ধীরে শ্রেণীভিত্তিক সমাজ গড়ে ওঠে। শক্তিশালী গোষ্ঠীগুলো নিজেদের ক্ষমতা বিস্তার করতে থাকে, যার ফলে রাজনৈতিক কেন্দ্র গড়ে ওঠে। এই সময়েই জাপানে প্রথম রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে ইয়ামাতো রাজবংশের মাধ্যমে শক্তিশালী হয়। ইয়ামাতো রাজবংশ জাপানের প্রথম সাম্রাজ্যীয় শাসন ব্যবস্থার সূচনা করে এবং সম্রাটকে দেবতুল্য মর্যাদা দেওয়া হয়। জাপানের সম্রাটকে সূর্যদেবী আমাতেরাসুর বংশধর বিবেচনা করা হতো, যা রাজশক্তিকে ধর্মীয় বৈধতা দেয়। চীন ও কোরিয়ার সাথে যোগাযোগ জাপানের সংস্কৃতি ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে চীন থেকে বৌদ্ধ ধর্ম, লিপি, প্রশাসনিক ব্যবস্থা ও বিভিন্ন সাংস্কৃতিক উপাদান জাপানে প্রবেশ করে। ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম জাপানে আসে এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বৌদ্ধ ধর্মের সাথে সাথে নতুন ধরনের শিল্প, স্থাপত্য ও দর্শনের বিকাশ ঘটে। মন্দির নির্মাণ, ভাস্কর্য ও চিত্রকলায় নতুন মাত্রা যোগ হয়। নারা যুগে জাপানে প্রথম স্থায়ী রাজধানী প্রতিষ্ঠিত হয়, যা ছিল নারা শহরে। এই সময় জাপান চীনের তাং রাজবংশের আদলে প্রশাসনিক ও সাংস্কৃতিক কাঠামো গড়ে তোলে। বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয়ভাবে সমর্থিত হয় এবং বিশাল মন্দির নির্মাণ করা হয়, যেমন তোদাইজি মন্দির, যেখানে বৃহৎ বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়। এরপর হেইয়ান যুগে রাজধানী স্থানান্তরিত হয় কিয়োটো শহরে, যা দীর্ঘ সময় ধরে জাপানের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই সময় জাপানের নিজস্ব সংস্কৃতি বিকশিত হয় এবং চীনের প্রভাব কিছুটা কমে যায়। সাহিত্য, কবিতা ও শিল্পকলায় অসাধারণ অগ্রগতি ঘটে। এই যুগে লেখা হয় বিখ্যাত সাহিত্যকর্ম দ্য টেল অফ গেঞ্জি, যা বিশ্বের প্রথম উপন্যাস হিসেবে বিবেচিত হয়। হেইয়ান যুগের সমাজ ছিল অত্যন্ত অভিজাত কেন্দ্রিক। রাজদরবারের অভিজাত শ্রেণী বিলাসবহুল জীবনযাপন করত এবং তারা শিল্প ও সাহিত্যে বিশেষ আগ্রহী ছিল। নারীরাও এই সময় সাহিত্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সেই সময়ের অন্যান্য সমাজের তুলনায় ব্যতিক্রমী ছিল। পরবর্তীতে সামুরাই শ্রেণী উত্থান ঘটে, যা জাপানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। সামুরাইরা ছিল যোদ্ধা শ্রেণী, যারা তাদের প্রভুর প্রতি সম্পূর্ণ অনুগত থাকত। তাদের জীবনধারা ও নৈতিকতা বুশিদো নামে পরিচিত, যা সাহস, সম্মান ও আত্মত্যাগের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এই সামুরাই সংস্কৃতি জাপানের মানসিকতা ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। এই সময়েই মারলিক শাসন ব্যবস্থা বা শোগুনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। শোগুন ছিলেন প্রকৃত ক্ষমতার অধিকারী, যদিও সম্রাট নামমাত্র শাসক হিসেবে থাকতেন। কামাকুরা শোগুনতন্ত্র ছিল জাপানের প্রথম মারলিক সরকার, যা দেশকে নতুনভাবে সংগঠিত করে। জাপানের সংস্কৃতি এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রভাবের মাধ্যমে গড়ে উঠেছে, যেখানে ধর্ম, রাজনীতি ও সামাজিক কাঠামো একে অপরের সাথে গভীরভাবে জড়িত। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলা, সম্মানবোধ ও নান্দনিকতার প্রতি আকর্ষণ, এই সবই জাপানের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য হিসেবে গড়ে ওঠে।
পূর্ববর্তী সময়ের অভিজাত কেন্দ্রিক সমাজ ও রাজদরবারের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লে জাপানে নতুন এক শক্তির উত্থান ঘটে, যা ছিল সামুরাই বা যোদ্ধা শ্রেণী। এই পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় শাসনের দুর্বলতা। যখন রাজদরবার নিজের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছিল, তখন প্রাদেশিক জমিদাররা নিজেদের নিরাপত্তার জন্য সশস্ত্র যোদ্ধা নিয়োগ করতে শুরু করে। এই যোদ্ধারাই পরে সামুরাই হিসেবে পরিচিতি পায় এবং ধীরে ধীরে তারা দেশের প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। এই পরিবর্তনের মধ্য দিয়ে জাপানে প্রতিষ্ঠিত হয় সামরিক শাসন ব্যবস্থা, যার কেন্দ্র ছিল শোগুনতন্ত্র। শোগুন ছিলেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, যদিও সম্রাট নামমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে যান। ১১৯২ সালে মিনামোতো নো ইয়োরিতমো কামাকুরা শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা জাপানের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। এই শাসন ব্যবস্থায় সামরিক শক্তি ও আনুগত্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কামাকুরা যুগে জাপানের সমাজে শৃঙ্খলা ও কঠোরতা বৃদ্ধি পায়। সামুরাইদের জন্য একটি বিশেষ নৈতিক বিধান তৈরি হয়, যা বুশিদো নামে পরিচিত। এই নীতিতে সম্মান, সাহস, আনুগত্য ও আত্মত্যাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সামুরাইদের জীবন ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং তারা নিজের সম্মান রক্ষার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকত। এই সময়ই সেপ্পুকু বা আত্মহত্যার একটি বিশেষ রীতি প্রচলিত হয়, যা সম্মান রক্ষার একটি উপায় হিসেবে বিবেচিত হতো। এই সময় জাপানকে বড় ধরনের বাহ্যিক হুমকির সম্মুখীন হতে হয়, বিশেষ করে কুবলাই খানের নেতৃত্বে মঙ্গোলদের আক্রমণ। ১২৭৪ এবং ১২৮১ সালে মঙ্গোলরা জাপানে আক্রমণ চালায়, কিন্তু দুইবারই প্রবল ঝড়ের কারণে তাদের নৌবহর ধ্বংস হয়ে যায়। জাপানিরা এই ঝড়কে কামিকাজে বা দিব্য বায়ু বলে মনে করে, যা তাদের বিশ্বাসে দেবতাদের আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। এই ঘটনা জাপানের আত্মবিশ্বাস ও জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করে। কামাকুরা শোগুনতন্ত্রের পতনের পর জাপানে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং একাধিক শাসক ক্ষমতার জন্য লড়াই করতে থাকে। এই সময়কে মুরোমাচি যুগ বলা হয়, যা আশিকাগা তাকাউজির নেতৃত্বে শুরু হয়। এই যুগে সংস্কৃতির বিকাশ ঘটে, বিশেষ করে শিল্প, স্থাপত্য ও ধর্মীয় চর্চায় নতুন ধারা দেখা যায়। জেন বৌদ্ধধর্ম এই সময় বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি সামুরাইদের জীবনধারায় গভীর প্রভাব ফেলে। জেন ধর্ম সরলতা, ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেয়, যা সামুরাইদের মানসিকতা ও যুদ্ধকৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়েই জাপানে চা অনুষ্ঠান বা চানোয়ু জনপ্রিয় হয়, যা শুধুমাত্র চা পান করার একটি পদ্ধতি নয়, বরং এটি একটি গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই অনুষ্ঠানে প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়ম মেনে করা হয় এবং এতে ব্যস্ততা, শৃঙ্খলা ও সম্মানবোধ প্রতিফলিত হয়। মুরোমাচি যুগের শেষ দিকে জাপান আবারও গৃহযুদ্ধের মধ্যে পড়ে, যা সেনগোকু যুগ নামে পরিচিত। এই সময়ে বিভিন্ন সামন্তপ্রভু বা দাইমিওরা নিজেদের মধ্যে ক্ষমতার জন্য লড়াই করতে থাকে। এই যুদ্ধগুলো জাপানকে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল করে রাখে, কিন্তু একই সাথে এটি সামরিক কৌশল ও প্রযুক্তির উন্নয়ন ঘটায়। এই অস্থির সময়ের মধ্যেই তিনজন গুরুত্বপূর্ণ নেতা জাপানকে একত্রিত করার চেষ্টা করেন। তারা হলেন ওদা নোবুনাগা, তয়োতমি হিদেয়োশি এবং তোকুগাওয়া ইয়েয়াসু। নোবুনাগা প্রথমে অনেক অঞ্চল দখল করে শক্তিশালী ভিত্তি তৈরি করেন। তারপর হিদেয়োশি সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যান এবং প্রায় পুরো জাপানকে একত্রিত করেন। শেষ পর্যন্ত ইয়েয়াসু ১৬০০ সালে সেকিগাহারার যুদ্ধে জয়লাভ করে জাপানের শাসনভার গ্রহণ করেন এবং তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই যুগে জাপানের সমাজে কঠোর শ্রেণীবিন্যাস তৈরি হয়। সামুরাই, কৃষক, কারিগর ও ব্যবসায়ী এই চারটি প্রধান শ্রেণীতে সমাজ বিভক্ত ছিল। সামুরাইরা সর্বোচ্চ অবস্থানে ছিল এবং তারা প্রশাসনিক ও সামরিক দায়িত্ব পালন করত। এই সামাজিক কাঠামো দীর্ঘ সময় ধরে জাপানের সমাজে স্থিতিশীলতা বজায় রাখে। সংস্কৃতির ক্ষেত্রেও এই সময় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নাট্যশিল্প, বিশেষ করে নো এবং কাবুকি থিয়েটার জনপ্রিয় হয়ে ওঠে। চিত্রকলা, স্থাপত্য ও বাগান নকশায় নতুন ধারা সৃষ্টি হয়, যা আজও জাপানের ঐতিহ্য হিসেবে বিবেচিত। পূর্ববর্তী সময়ের অভিজাত কেন্দ্রিক সমাজ ও রাজদরবারের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লে জাপানে নতুন এক শক্তির উত্থান ঘটে, যা ছিল সামুরাই বা যোদ্ধা শ্রেণী। এই টোকুগাওয়া শাসনের সূচনা জাপানের ইতিহাসে এক দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার যুগ নিয়ে আসে, যা প্রায় ২.৫ শতাব্দী ধরে চলেছিল।
1603 সালে টোকুগাওয়া ইয়েয়াসু আনুষ্ঠানিকভাবে শোগুন হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় টোকুগাওয়া শোগুনতন্ত্র। এই শাসন ব্যবস্থার কেন্দ্র ছিল এদো শহর, যা পরে আধুনিক টোকিওতে পরিণত হয়। এই সময় জাপান রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে উন্নয়নশীল এবং সামাজিকভাবে সংগঠিত হয়ে ওঠে। টোকুগাওয়া শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সাকোকু বা বিচ্ছিন্নতা নীতি। এই নীতির মাধ্যমে জাপান প্রায় সম্পূর্ণভাবে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বিদেশি বণিকদের প্রবেশ সীমিত করা হয় এবং জাপানিদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র নেদারল্যান্ডস এবং চীনের সাথে সীমিত বাণিজ্য চালু ছিল, যা মূলত নাগাসাকি বন্দরের মাধ্যমে পরিচালিত হতো। এই বিচ্ছিন্নতা নীতি জাপানকে বাইরের প্রভাব থেকে রক্ষা করলেও প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক উন্নয়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে দেয়। এই দীর্ঘ শান্তির সময়ে জাপানের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, বিশেষ করে ধান চাষে উন্নয়ন ঘটে। একই সাথে শহরগুলোতে বাণিজ্য ও কারুশিল্পের বিকাশ ঘটে। এদো, ওসাকা ও কিয়োটো বড় বড় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ব্যবসায়ী শ্রেণী ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, যদিও সামাজিকভাবে তারা নিচের স্তরে অবস্থান করত। এই সময় জাপানের সংস্কৃতি নতুন এক উচ্চতায় পৌঁছায়। সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত হওয়ার ফলে তারা বিনোদন ও শিল্পের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে। উকিয়োয়ে নামে চিত্রকলার ধারা জনপ্রিয় হয়, যেখানে দৈনন্দিন জীবনের দৃশ্য, প্রকৃতি ও বিখ্যাত অভিনেতাদের ছবি আঁকা হতো। এই শিল্পধারা পরবর্তীতে ইউরোপীয় শিল্পীদের ওপরও প্রভাব ফেলে। থিয়েটারের ক্ষেত্রেও বড় ধরনের উন্নয়ন ঘটে, বিশেষ করে কাবুকি নাট্যশৈলী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। কাবুকি নাটকে অভিনয়, নৃত্য, সঙ্গীত ও রঙিন পোশাকের সমন্বয় দেখা যায়, যা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এছাড়াও বুনরাকু পুতুল নাট্যও এই সময় জনপ্রিয় পায়। টোকুগাওয়া যুগে শিক্ষার প্রসারও হয়। বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেখানে সাধারণ মানুষও শিক্ষালাভের সুযোগ পায়। পড়াশুনোর মধ্যে ছিল সাহিত্য, গণিত, নৈতিক শিক্ষা এবং প্রশাসনিক দক্ষতা। এই শিক্ষা ব্যবস্থা পরবর্তীতে আধুনিক জাপানের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই স্থিতিশীলতার মধ্যেও কিছু সমস্যা দেখা দিতে থাকে। কঠোর সামাজিক কাঠামো এবং সামুরাইদের অর্থনৈতিক দুরাবস্থা শাসন ব্যবস্থাকে দুর্বল করতে শুরু করে। সামুরাইরা তাদের পূর্বের যুদ্ধের ভূমিকা হারিয়ে ফেলে এবং অনেকেই আর্থিক সংকটে পড়ে। অন্যদিকে ব্যবসায়ী শ্রেণী ধনী হয়ে ওঠে, যা সামাজিক ভারসাম্যে পরিবর্তন আনে। এই সময়ের শেষের দিকে বাইরের বিশ্বের চাপ ক্রমশ বাড়তে থাকে। 1853 সালে ম্যাথিউ পেরি নামক এক মার্কিন নৌ কর্মকর্তা জাপানে আগমন করেন এবং জাপানকে তার বন্দর খুলে দিতে বাধ্য করেন। তার নেতৃত্বে আসা কালো জাহাজ জাপানের জন্য এক বড় ধাক্কা ছিল, কারণ এটি প্রমাণ করে যে জাপান বাইরের শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম নয়। এই ঘটনার ফলে জাপানে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন শুরু হয়। অনেকেই বুঝতে পারে যে দেশকে টিকিয়ে রাখতে হলে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান গ্রহণ করা প্রয়োজন। এর ফলেই টোকুগাওয়া শাসনের পতন ঘটে এবং 1868 সালে মেইজি পুনর্গঠনের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়। টোকুগাওয়া যুগ জাপানের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই সময় দেশ দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করে। একই সাথে এই সময়ের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন পরবর্তীতে আধুনিক জাপানের ভিত্তি তৈরি করে। বিচ্ছিন্নতা নীতি যদিও কিছু সীমাবদ্ধতা তৈরি করেছিল, তবে এটি জাপানকে তার নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ করতে সাহায্য করে। টোকুগাওয়া শাসনের পতনের পর 1868 সালে জাপানের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা ঘটে, যা মেইজি পুনর্গঠন নামে পরিচিত। এই সময় সম্রাটের হাতে পুনরায় ক্ষমতা ফিরে আসে এবং দেশকে দ্রুত আধুনিক করার একটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। মেইজি পুনর্গঠন জাপানকে একটি সামন্ততান্ত্রিক সমাজ থেকে আধুনিক শিল্পরাষ্ট্রে রূপান্তর করার ভিত্তি স্থাপন করে। নতুন শাসকগোষ্ঠী বুঝতে পেরেছিল যে পশ্চিমা শক্তিগুলোর সাথে টিকে থাকতে হলে তাদের প্রযুক্তি, শিক্ষা ও সামরিক ব্যবস্থাকে আধুনিক করতে হবে। এই সময় জাপান ব্যাপকভাবে পশ্চিমা বিশ্বের দিকে তাকায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। সরকার শিক্ষার্থীদের বিদেশে পাঠাতে শুরু করে এবং বিদেশি বিশেষজ্ঞদের জাপানে আমন্ত্রণ জানানো হয়। শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়, যেখানে বিজ্ঞান, গণিত, প্রকৌশল এবং আধুনিক জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়। এই নতুন শিক্ষা ব্যবস্থা জাপানের তরুণ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তোলে। শিল্পায়নের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতি ঘটে। রেলপথ, কারখানা, জাহাজ নির্মাণ এবং টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তোলা হয়। সরকার নিজেই অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, যা পরে বেসরকারি খাতে হস্তান্তর করা হয়। এর ফলে জাপানে শক্তিশালী শিল্পগোষ্ঠী বা জায়বাৎসু তৈরি হয়, যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়।
এই শিল্পায়ন জাপানকে অল্প সময়ের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। সামরিক ক্ষেত্রেও জাপান ব্যাপক সংস্কার আনে। পশ্চিমা মডেলে একটি আধুনিক সেনাবাহিনী ও নৌবাহিনী গড়ে তোলা হয়। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হয় যাতে সাধারণ মানুষও দেশের প্রতিরক্ষায় অংশ নিতে পারে। এই আধুনিক সামরিক শক্তির ফলেই জাপান দ্রুত আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান শক্তিশালী করে। এই সময় জাপান প্রথমে চীন-জাপান যুদ্ধ এবং পরে রুশ-জাপান যুদ্ধে অংশ নেয় এবং উভয় ক্ষেত্রেই জয়লাভ করে। বিশেষ করে রাশিয়ার মতো একটি ইউরোপীয় শক্তিকে পরাজিত করা বিশ্বকে অবাক করে দেয় এবং জাপানকে একটি বড় সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। এই বিজয়গুলি জাপানের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাদের সাম্রাজ্য বিস্তারের পথ খুলে দেয়। তবে এই উন্নয়ন ও শক্তির পাশাপাশি জাপানের মধ্যে জাতীয়তাবাদ ও সামরিক বাধা বৃদ্ধি পায়। সরকার ও সামরিক নেতারা বিশ্বাস করতে শুরু করে যে জাপানের শক্তি বৃদ্ধির জন্য আরও অঞ্চল দখল করা প্রয়োজন। এর ফলে জাপান কোরিয়া এবং চীনের কিছু অংশ দখল করে এবং এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে থাকে। বিংশ শতকের শুরুতে জাপান একটি শক্তিশালী শিল্প ও সামরিক রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু এই শক্তি তাকে এক বিপজ্জনক পথে নিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অক্ষশক্তির অংশ হিসেবে যুদ্ধে অংশ নেয় এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালায়। এই সংঘাতের চরম পরিণতি ঘটে ১৯৪৫ সালে, যখন যুক্তরাষ্ট্র জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই ঘটনাটি মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়। এই ধ্বংসযজ্ঞের পর জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধের পর জাপান সম্পূর্ণভাবে পুনর্গঠনের পথে এগিয়ে যায়। নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যেখানে যুদ্ধ পরিত্যাগ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করা হয়। সামরিক শক্তির পরিবর্তে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির দিকে জোর দেওয়া হয়। যুদ্ধোত্তর সময়ে জাপান আশ্চর্যজনকভাবে দ্রুত উন্নতি করে, যা জাপানি অর্থনৈতিক অলৌকিকতা নামে পরিচিত। শিল্প, প্রযুক্তি, শিক্ষা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জাপান বিশ্বের উন্নত অর্থনীতিতে পরিণত হয়। টোকিও, ওসাকা এবং ইয়োকোহামা আধুনিক অর্থনীতি এবং উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এই শহরগুলিতে উন্নত অবকাঠামো, দ্রুতগতির ট্রেন এবং আধুনিক জীবনযাত্রা জাপানের অগ্রগতির প্রতীক হয়ে দাঁড়ায়। তবে জাপান শুধু প্রযুক্তি বা অর্থনীতিতেই নয়, সংস্কৃতির ক্ষেত্রেও বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে। জাপানি সংস্কৃতি আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। একদিকে রয়েছে প্রাচীন ঐতিহ্য, যেমন চা অনুষ্ঠান, কিমোনো এবং মন্দির সংস্কৃতি। অন্যদিকে রয়েছে আধুনিক পপ কালচার, যেমন অ্যানিমে, মাঙ্গা এবং ভিডিও গেম। নিনটেন্ডো এবং সোনির মতো প্রতিষ্ঠান বিশ্বজুড়ে বিনোদন শিল্পে বিপ্লব ঘটিয়েছে। অ্যানিমে ও মাঙ্গা জাপানের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে পপুলার করে তুলেছে। এই মাধ্যমগুলো শুধু বিনোদন নয়, বরং সামাজিক, দার্শনিক এবং মানবিক বিষয়গুলোও তুলে ধরে। জাপানের তরুণ প্রজন্ম এই মাধ্যমের মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করে এবং বিশ্বব্যাপী দর্শকদের সাথে সংযোগ স্থাপন করে। সমাজের ক্ষেত্রেও জাপান একটি অনন্য উদাহরণ। এখানে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সময়ানুবর্তিতার জন্য বিখ্যাত। অপরাধের হার তুলনামূলকভাবে কম, যা সমাজের স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার প্রতিফলন। তবে এই উন্নয়নের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আছে। জাপানের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এর ফলে শ্রমশক্তির ঘাটতি এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়াও কাজের চাপ ও সামাজিক প্রত্যাশার কারণে অনেক মানুষ মানসিক চাপে ভোগে। প্রাকৃতিক দুর্যোগও জাপানের একটি বড় চ্যালেঞ্জ। ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায়ই ঘটে। তবু জাপান এই দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত দক্ষ এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্ষতি কমানোর চেষ্টা করে। ২০১১ সালের তোহকুজ সুনামি এই বাস্তবতার একটি বড় উদাহরণ, যা দেশকে গভীরভাবে নাড়া দিলেও তারা দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আজকের জাপান একটি আধুনিক, উন্নত এবং প্রভাবশালী দেশ, যা তার ইতিহাস, সংস্কৃতি এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্বে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই দেশের যাত্রা প্রাচীন যমুন যুগ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে পৌঁছানোর এক অসাধারণ কাহিনী। সমকালীন জাপানের ধারাবাহিকতা বুঝতে গেলে বর্তমান বৈশ্বিক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং সামাজিক রূপান্তরের দিকে গভীরভাবে নজর দিতে হয়।
আজকের জাপান শুধু একটি উন্নত অর্থনৈতিক শক্তিই নয়, বরং একটি জটিল বহুস্তরীয় সমাজ, যেখানে ঐতিহ্য, প্রযুক্তি, জনসংখ্যাগত পরিবর্তন এবং বৈশ্বিক প্রভাব একসাথে কাজ করছে। ২১ শতকে প্রবেশ করার পর জাপানকে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হল জনসংখ্যার দ্রুত বার্ধক্য এবং জন্মহার কমে যাওয়া। জাপানে বর্তমানে বিশ্বের অন্যতম উচ্চ গড় আয়ু রয়েছে, কিন্তু একই সাথে জন্মহার অত্যন্ত কম। এর ফলে দেশের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কাঠামোর উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন শিশু লালন পালনের জন্য আর্থিক সহায়তা, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি শ্রমিকদের জন্য সীমিত সুযোগ সৃষ্টি। তবে সমস্যাটি এখনও পুরোপুরি সমাধান হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রেও জাপান নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। ১৯৯০-এর দশকের অর্থনৈতিক মন্দার পর জাপান ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পেলেও আগের মতো দ্রুত প্রবৃদ্ধি আর দেখা যায় না। তবুও দেশটি এখনও বিশ্বের অন্যতম বড় অর্থনীতি এবং প্রযুক্তি, উৎপাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নিক্কেই 225 জাপানের অর্থনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। প্রযুক্তির ক্ষেত্রে জাপান এখনও অগ্রণী, বিশেষ করে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন প্রযুক্তিতে জাপান ব্যাপকভাবে রোবট ব্যবহার করছে, যা শিল্প কারখানা থেকে শুরু করে বৃদ্ধদের সেবাতেও ব্যবহৃত হচ্ছে। স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় যানবাহন এবং উন্নত অবকাঠামো জাপানের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের সাথে তার দীর্ঘদিনের মিত্রতা রয়েছে, যা নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করে। একই সাথে চীন এবং দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের সম্পর্ক জটিল। একদিকে অর্থনৈতিক সহযোগিতা, অন্যদিকে ঐতিহাসিক ও রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্যমান। এই ভারসাম্য বজায় রাখা জাপানের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। সংস্কৃতির ক্ষেত্রেও জাপান তার প্রভাব বিস্তার অব্যাহত রাখছে। অ্যানিমে, মাঙ্গা, ফ্যাশন, খাদ্য এবং জীবনধারা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সুশি, রামেন এবং টেম্পুরা আন্তর্জাতিকভাবে পরিচিত খাবার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একই সাথে জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতি, যেমন উৎসব, মন্দির এবং চা অনুষ্ঠান, আজও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে। পরিবেশ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবায়নযোগ্য শক্তি, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণে দেশটি নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর নতুন করে ভাবনা শুরু হয় এবং বিকল্প শক্তির উৎস খুঁজে বের করার চেষ্টা জোরদার করা হয়। সমাজের দিক থেকে জাপান এখনও শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত, তবে তরুণ প্রজন্মের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তারা আগের প্রজন্মের তুলনায় বেশি স্বাধীনতা চেতা এবং কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আগ্রহী। এই পরিবর্তন ধীরে ধীরে জাপানের কর্মসংস্কৃতি এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করছে। এছাড়াও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে জাপানের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। ডিজিটাল সেবা, অনলাইন প্ল্যাটফর্ম এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা মানুষের জীবনকে সহজ করে তুলেছে। তবে একই সাথে সামাজিক বিচ্ছিন্নতা এবং প্রযুক্তি নির্ভরতার কারণে নতুন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আরও গুরুত্ব পেতে পারে। সব মিলিয়ে সমকালীন জাপান একটি এমন দেশ যা অতীতের ঐতিহ্য এবং ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তার ইতিহাস তাকে শক্তিশালী ভিত্তি দিয়েছে, আর বর্তমান চ্যালেঞ্জগুলো তাকে নতুনভাবে গড়ে তুলছে। জাপানের ইতিহাস ও সংস্কৃতির ধারাবাহিকতা এখানেই থেমে থাকে না, বরং ভবিষ্যতের দিকে তাকালে বোঝা যায় এই দেশটি এখনও রূপান্তরের পথে এগিয়ে চলেছে। আধুনিক বিশ্বে জাপান এমন একটি রাষ্ট্র যা প্রযুক্তিগত উদ্ভাবন, সাংস্কৃতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনের এক অনন্য সংমিশ্রণ তৈরি করে চলেছে। ভবিষ্যতের জাপান কেমন হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান প্রবণতা এবং সম্ভাবনার দিকে নজর দিতে হয়। প্রথমত, প্রযুক্তি জাপানের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই দেশটির রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে। আগামী দিনে এই প্রযুক্তিগুলো আরও উন্নত হবে এবং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, বয়স্ক মানুষের যত্ন নেওয়ার জন্য উন্নত রোবট তৈরি করা হচ্ছে, যা জাপানের জনসংখ্যাগত সমস্যার একটি সম্ভাব্য সমাধান হিসাবে দেখা হচ্ছে।
একই সাথে স্মার্ট সিটি ধারণা বাস্তবায়নের মাধ্যমে শহরগুলোকে আরও দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করার চেষ্টা চলছে। অর্থনীতির ক্ষেত্রেও জাপান নতুন পথ খুঁজছে। প্রচলিত শিল্পের পাশাপাশি নতুন খাত যেমন ডিজিটাল প্রযুক্তি, সবুজ শক্তি এবং বায়োটেকনোলজি গুরুত্ব পাচ্ছে। বিশ্বব্যাপী প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে জাপান উদ্ভাবন এবং গবেষণায় আরও বিনিয়োগ করছে। সোনি, টয়োটা এবং হিটাচির মতো প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন জাপানের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একটি দ্বীপ রাষ্ট্র হিসাবে জাপান প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই নবায়নযোগ্য শক্তি, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ সংরক্ষণে জাপান আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। ভবিষ্যতে দেশটি টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। সামাজিক দিক থেকেও জাপান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রচলিত কঠোর কর্মসংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং মানুষ এখন কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্ব বেশি দিচ্ছে। তরুণ প্রজন্ম নতুন ধরনের পেশা, জীবনধারা এবং মূল্যবোধ গ্রহণ করছে, যা সমাজকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। একই সাথে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠার দিকেও জোর দেওয়া হচ্ছে। সংস্কৃতির ক্ষেত্রে জাপান তার বৈশ্বিক প্রভাব আরও বিস্তৃত করছে। অ্যানিমে, মাঙ্গা, চলচ্চিত্র, ফ্যাশন এবং খাদ্য সংস্কৃতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সুশি এবং রামেন এখন শুধু জাপানের নয়, বরং বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে গেছে। ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এই সাংস্কৃতিক প্রভাব আরও বাড়বে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও জাপান তার ভূমিকা আরও শক্তিশালী করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাথে তার মিত্রতা বজায় রাখার পাশাপাশি এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। একই সাথে আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতায় জাপান একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। তবে ভবিষ্যতের পথে জাপানের সামনে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। জনসংখ্যা হ্রাস, অর্থনৈতিক স্থবিরতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা, এই সব কিছুই জাপানের জন্য কঠিন বাস্তবতা তৈরি করছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে জাপানকে তার ঐতিহ্য এবং উদ্ভাবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। সবশেষে বলা যায়, জাপানের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। প্রাচীন যোমন যুগ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজ এবং ভবিষ্যতের সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে জাপান একটি অনন্য উদাহরণ, যেখানে পরিবর্তনই স্থায়ী। এই দেশের যাত্রা আমাদের শেখায় যে একটি জাতি কিভাবে সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে বারবার নতুনভাবে উঠে দাঁড়াতে পারে। জাপানের ইতিহাস ও সংস্কৃতির এই দীর্ঘ ধারাবাহিকতার শেষে আমরা এমন এক দৃষ্টিকোণে পৌঁছাই যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে মিশে গিয়ে একটি গভীর শিক্ষার জন্ম দেয়। জাপান শুধু একটি দেশ নয়, বরং এটি একটি জীবন্ত উদাহরণ কিভাবে একটি জাতি হাজার বছরের পরিবর্তন, সংকট ও উন্নয়নের মধ্য দিয়ে নিজস্ব পরিচয় গড়ে তোলে এবং তা ধরে রাখে। এই শেষ অধ্যায়ে আমরা জাপানের ইতিহাস থেকে পাওয়া শিক্ষা, তার সংস্কৃতির সারমর্ম এবং বিশ্বে তার প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারি। প্রথমত, জাপানের ইতিহাস আমাদের শেখায় অভিযোজনের গুরুত্ব। প্রাচীন যোমন যুগের সরল জীবন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজ পর্যন্ত জাপান প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করেছে এবং তা নিজেদের মতো করে রূপান্তর করেছে। যখন চীন থেকে নতুন ধারণা ও ধর্ম এসেছে, তখন জাপান তা গ্রহণ করেছে, কিন্তু নিজের সংস্কৃতির সাথে মিলিয়ে নিয়েছে। আবার যখন পশ্চিমা বিশ্বের প্রভাব এসেছে, বিশেষ করে মেইজি যুগে, তখনও তারা দ্রুত আধুনিকায়ন করেছে, কিন্তু তাদের ঐতিহ্য হারায়নি। এই অভিযোজন ক্ষমতা জাপানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। দ্বিতীয়ত, জাপানের সংস্কৃতি আমাদের শেখায় শৃঙ্খলা ও সম্মানের মূল্য। সামুরাইদের বুশিদো নীতি থেকে শুরু করে আধুনিক কর্মসংস্কৃতি পর্যন্ত জাপানের দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা এবং পারস্পরিক সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধ শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের এই মানসিকতা জাপানকে একটি সংগঠিত ও স্থিতিশীল সমাজে পরিণত করেছে। তৃতীয়ত, জাপানের ইতিহাস আমাদের সতর্ক করে দেয় শক্তির অপব্যবহারের ফলাফল সম্পর্কে।
২০ শতকের প্রথমার্ধে যখন জাপান সামরিক শক্তি বাড়িয়ে সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেয় তখন তার পরিণতি ছিল ভয়াবহ দৃষ্টর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ, বিশেষ করে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা মানব ইতিহাসের এক মার্মিক অধ্যায়। এই অভিজ্ঞতা জাপানকে শান্তির পথে ফিরে আসতে বাধ্য করে এবং আজকের জাপান একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে পরিচিত। চতুর্থত, জাপান দেখিয়েছে কিভাবে শিক্ষা ও প্রযুক্তি একটি দেশকে দ্রুত উন্নতির পথে নিয়ে যেতে পারে। মেইজি যুগের সংস্কার থেকে শুরু করে আধুনিক যুগের প্রযুক্তিগত অগ্রগতি, এই ধারাবাহিকতায় শিক্ষা ছিল কেন্দ্রীয় ভূমিকা পালনকারী শক্তি। টয়োটা, সোনি এবং নিনটেন্ডোর মতো প্রতিষ্ঠান শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং বিশ্বব্যাপী প্রযুক্তি ও সংস্কৃতির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেছে। পঞ্চমত, জাপানের সংস্কৃতি আমাদের শেখায় ভারসাম্যের গুরুত্ব। আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য জাপান বজায় রেখেছে তা সত্যিই অনন্য। একদিকে অত্যাধুনিক প্রযুক্তি ও নগরজীবন, অন্যদিকে প্রাচীন মন্দির, উৎসব ও ঐতিহ্য, এই দুইয়ের সমন্বয়ে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সমাজ তৈরি করেছে। সুশি, রামেন এবং অন্যান্য সাংস্কৃতিক উপাদান বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে, যা জাপানের নরম শক্তি হিসেবে কাজ করছে। শেষ পর্যন্ত বলা যায়, জাপানের ইতিহাস একটি অনুপ্রেরণার গল্প, সংগ্রাম, পরিবর্তন, শিক্ষা এবং পুনর্জাগরণের গল্প। এই দেশটি দেখিয়েছে যে ধ্বংসের মধ্য থেকেও কিভাবে নতুনভাবে উঠে দাঁড়ানো যায় এবং কিভাবে একটি জাতি তার অতীতকে সম্মান করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। এই অধ্যায়ের মাধ্যমে পুরো ধারাবাহিকটি একটি পূর্ণাঙ্গ রূপ পায়। প্রাচীন সময়ের সরল জীবন থেকে শুরু করে আধুনিক বিশ্বের জটিল বাস্তবতা পর্যন্ত জাপানের যাত্রা আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা তুলে ধরে। পরিবর্তন অনিবার্য, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ থাকলে সেই পরিবর্তনই হতে পারে উন্নতির সবচেয়ে বড় সুযোগ। এই ধারাবাহিকতার একেবারে শেষ প্রান্তে এসে আমরা এমন এক দৃষ্টিভঙ্গি অর্জন করি যা শুধু একটি দেশের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার একটি গভীর প্রতিচ্ছবি। জাপানের দীর্ঘ ইতিহাস আমাদের সামনে যে চিত্র তুলে ধরে তা হল পরিবর্তনের মধ্যে ধারাবাহিকতা এবং অগ্রগতির মধ্যে শিকড়ের প্রতি আনুগত্য। এই শেষ অধ্যায়কে আমরা এক ধরনের প্রতিফলন বা উপসংহার হিসেবেও দেখতে পারি, যেখানে জাপানের অভিজ্ঞতা থেকে সার্বজনীন শিক্ষা তুলে ধরা সম্ভব। জাপানের যাত্রা শুরু হয়েছিল একেবারে প্রাকৃতিক ও সরল জীবনধারার মধ্য দিয়ে, যেখানে মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে বসবাস করত। সেই সময়ের বিশ্বাস ও আচার অনুষ্ঠান পরবর্তীতে শিন্তো ধর্মে রূপ নেয়, যা আজও জাপানের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধারাবাহিকতা দেখায় যে একটি জাতির মূল ভিত্তি তার প্রাচীন ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে থাকে, যা সময়ের সাথে পরিবর্তিত হলেও সম্পূর্ণ বিলীন হয় না। এরপর জাপান বিভিন্ন সময় বাইরের প্রভাব গ্রহণ করেছে, বিশেষ করে চীন এবং কোরিয়ার কাছ থেকে, কিন্তু তারা কখনোই অন্ধভাবে অনুকরণ করেনি, বরং নিজেদের প্রয়োজন ও মূল্যবোধ অনুযায়ী তা রূপান্তর করেছে। এই প্রবণতা পরবর্তীতে মেইজি যুগে আরও স্পষ্ট হয়ে ওঠে, যখন জাপান পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও জ্ঞান গ্রহণ করে দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যায়। তবে ইতিহাসের এই যাত্রা সবসময় সরল ছিল না। সামরিক শক্তির উত্থান, সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধ, এই সব কিছুই জাপানের ইতিহাসে গভীর ছাপ ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ শুধু জাপানের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। এই অভিজ্ঞতা জাপানকে নতুন করে ভাবতে বাধ্য করে এবং তারা শান্তি ও উন্নয়নের পথে নিজেদের পুনর্গঠন করে। যুদ্ধোত্তর সময়ের জাপান প্রমাণ করে যে একটি দেশ কিভাবে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারে। শিক্ষা, প্রযুক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এমন এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় যা বিশ্বকে অবাক করে দেয়। টয়োটা, সনি এবং নিনটেন্ডোর মতো প্রতিষ্ঠান শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং সাংস্কৃতিক প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক জাপান আবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি: জনসংখ্যা হ্রাস, বয়স্ক সমাজ, প্রযুক্তি নির্ভরতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জাপান সবসময় চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সক্ষম হয়েছে।
তাই ভবিষ্যতেও তারা নতুন পথ খুঁজে বের করবে এমনটাই ধারণা করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাপানের ইতিহাস আমাদের শেখায় ভারসাম্যের গুরুত্ব। ঐতিহ্য ও আধুনিকতা, শক্তি ও শান্তি, ব্যক্তি ও সমাজ, এই সব কিছুর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই একটি জাতির স্থায়িত্বের মূল চাবিকাঠি। সুশি, রামেনের মতো সাধারণ সাংস্কৃতিক উপাদান থেকে শুরু করে উন্নত প্রযুক্তি, সব কিছুতেই এই ভারসাম্য লক্ষ্য করা যায়। অবশেষে বলা যায়, জাপানের ইতিহাস কোনো স্থির গল্প নয়, এটি একটি চলমান প্রক্রিয়া যা প্রতিনিয়ত নতুন অধ্যায়ে যুক্ত করছে। এই দেশের অভিজ্ঞতা শুধু জাপানের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যে পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে পারলেই উন্নতির পথ খুলে যায়। জাপানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল জনসংখ্যাগত পরিবর্তন এবং সামাজিক কাঠামোর সংকট। জাপান বর্তমানে এমন একটি অবস্থার মধ্যে রয়েছে যেখানে জন্মহার ক্রমাগত কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই প্রবণতা আগামী কয়েক দশকে আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হয়। এর ফলে শ্রমশক্তির ঘাটতি, স্বাস্থ্যসেবার চাপ এবং অর্থনৈতিক ভারসাম্যের সমস্যা আরও জটিল হয়ে উঠবে। এই পরিস্থিতি মোকাবিলায় জাপান ধীরে ধীরে নতুন নীতিমালা গ্রহণ করছে, যেমন নারীদের কর্মক্ষেত্রে আরও বেশি অন্তর্ভুক্ত করা, অবসর বয়স বৃদ্ধি করা এবং বিদেশি শ্রমিকদের জন্য ধাপে ধাপে সুযোগ বাড়ানো। তবে সমাজের গভীর সাংস্কৃতিক কাঠামো পরিবর্তন করা সহজ নয়, তাই এই রূপান্তর ধীরে ধীরে ঘটবে বলে ধারণা করা যায়। ভবিষ্যতের জাপানে প্রযুক্তি হবে সবচেয়ে বড় পরিবর্তনের চালিকা শক্তি। ইতিমধ্যেই রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা জাপানের শিল্প ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী সময়ে এই প্রযুক্তিগুলো আরও উন্নত হয়ে মানুষের সাথে সরাসরি সহযোগিতায় কাজ করবে। বৃদ্ধদের দেখাশোনা, হাসপাতালের সেবা, পরিবহন ব্যবস্থা এবং উৎপাদন শিল্পে রোবটের ব্যবহার আরও ব্যাপক হবে। এই পরিবর্তনের মাধ্যমে জাপান শ্রমঘাটতি সমস্যার একটি বড় অংশ সমাধান করতে পারবে বলে আশা করা যায়। একই সাথে স্মার্ট শহর, স্বয়ংক্রিয় ট্রেন ব্যবস্থা এবং ডিজিটাল অবকাঠামো আরও উন্নত হবে। অর্থনৈতিক ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় জাপান তার ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি নতুন খাতে প্রবেশ করছে। বিশেষ করে সবুজ শক্তি, বৈদ্যুতিক যানবাহন, বায়োটেকনোলজি এবং মহাকাশ প্রযুক্তি ভবিষ্যতের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বড় কোম্পানিগুলো যেমন টয়োটা, সোনি এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব বাজারে প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করবে। একই সাথে ছোট ও মাঝারি প্রযুক্তি কোম্পানিগুলো উদ্ভাবনের মাধ্যমে অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করে তুলবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ-রাজনীতি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের সাথে তার দীর্ঘদিনের মিত্রতা ভবিষ্যতেও নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্যের ভিত্তি হিসেবে কাজ করবে। একই সাথে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও রাজনৈতিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে। এই ভারসাম্য রক্ষা করা জাপানের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং ইউরোপের সাথে জাপানের সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা যায়। বাণিজ্য, প্রযুক্তি এবং পরিবেশগত সহযোগিতা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের প্রধান ভিত্তি হবে। জাপান তার শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইবে। প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তাও ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ডিজিটাল যুগে যুদ্ধ আর শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, তথ্য, নেটওয়ার্ক এবং প্রযুক্তিই নতুন শক্তির কেন্দ্র। জাপান এই ক্ষেত্রে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় নিরাপদ থাকতে পারে। তৃতীয় দিক হল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। জাপান একটি দ্বীপ রাষ্ট্র হওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিকম্প এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে সব সময়ই রয়েছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বাড়তে পারে, তাই এই সমস্যা মোকাবিলা করা জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌরশক্তি, বায়ুশক্তি এবং হাইড্রোজেন শক্তি ভবিষ্যতের জাপানে প্রধান ভূমিকা পালন করবে। পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে জাপান এখনও সতর্ক অবস্থানে রয়েছে, বিশেষ করে ফুকুশিমা ঘটনার পর থেকে। তাই শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিকল্প উৎসের দিকে মনোযোগ বাড়ছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্বন নিঃসরণ কমানো নীতিমালা জাপানের ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। শহর পরিকল্পনার ক্ষেত্রেও পরিবর্তন আসবে। ভবিষ্যতের শহরগুলো আরও সবুজ, কম দূষণযুক্ত এবং প্রযুক্তি নির্ভর হবে। পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক গাড়ি এবং স্বয়ংক্রিয় যানবাহনের ব্যবহার বাড়বে, যা শহুরে জীবনকে আরও দক্ষ করে তুলবে।
চতুর্থ দিক হল সংস্কৃতি ও সমাজের পরিবর্তন। জাপানের সংস্কৃতি ভবিষ্যতেও তার ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে এগিয়ে যাবে। একদিকে থাকবে প্রাচীন উৎসব, মন্দির এবং ঐতিহ্যবাহী রীতি, অন্যদিকে থাকবে ডিজিটাল সংস্কৃতি, অ্যানিমে, গেমিং এবং ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা। তরুণ প্রজন্ম এই দুই দিকের মধ্যে নতুন সমন্বয় তৈরি করবে। সুশি, রামেন এবং অন্যান্য খাদ্য সংস্কৃতি আরও বৈশ্বিক হয়ে উঠবে। একই সাথে জাপানি জীবনধারা, মিনিমালিজম এবং নান্দনিকতা বিশ্বব্যাপী আরও প্রভাব বিস্তার করবে। তবে সমাজে কিছু পরিবর্তনও আসবে। তরুণ প্রজন্ম আগের তুলনায় বেশি স্বাধীনচেতা হবে এবং কাজ ও জীবনের ভারসাম্যকে বেশি গুরুত্ব দেবে। প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা মানুষের সম্পর্ক ও সামাজিক যোগাযোগের ধরন পরিবর্তন করবে। এই পরিবর্তনগুলো কিছু চ্যালেঞ্জ তৈরি করলেও নতুন সম্ভাবনার দ্বারও খুলে দেবে। পঞ্চম ও শেষ দিক হল দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সম্ভাবনা। জাপান ভবিষ্যতে মহাকাশ গবেষণা, গভীর সমুদ্র অনুসন্ধান এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যেই দেশটি চাঁদ ও মঙ্গল অভিযানে অংশ নিচ্ছে এবং ভবিষ্যতে আরও বড় প্রকল্পে যুক্ত হতে পারে। অর্থনৈতিকভাবে জাপান হয়তো আর আগের মতো দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে না, তবে তারা একটি স্থিতিশীল, উচ্চ প্রযুক্তি নির্ভর এবং টেকসই অর্থনীতিতে পরিণত হবে। তাদের শক্তি হবে গুণগত উন্নয়ন, উদ্ভাবন এবং দক্ষতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাপানের ভবিষ্যৎ তার অতীতের মতোই পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠবে। তারা বারবার প্রমাণ করেছে যে সংকটকে তারা সুযোগে রূপান্তর করতে পারে। তাই ভবিষ্যতের জাপানও হবে একটি অভিযোজিত, প্রযুক্তি নির্ভর এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ, যা বিশ্বে তার নিজস্ব বিশেষ অবস্থান ধরে রাখবে। ভবিষ্যতের জাপানকে বুঝতে হলে আরও গভীরভাবে দেখতে হবে কিভাবে প্রযুক্তি শুধু শিল্প নয়, বরং মানুষের জীবনধারা, সম্পর্ক এবং চিন্তাভাবনাকেও পরিবর্তন করছে। জাপান আগামী দিনে এমন এক সমাজে রূপ নিতে পারে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের দৈনন্দিন জীবন প্রায় একে অপরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকবে। ইতিমধ্যেই জাপানের রোবোটিক সহকারী, স্বয়ংক্রিয় পরিষেবা এবং স্মার্ট হোম প্রযুক্তি দ্রুত বিস্তার লাভ করছে। ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু সুবিধা নয়, বরং প্রয়োজনীয়তা হয়ে উঠবে, কারণ জনসংখ্যা হ্রাস এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে মানব শক্তির ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। এই নতুন বাস্তবতায় শিক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে। ঐতিহ্যগত শ্রেণীকক্ষের পরিবর্তে ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা, এআই টিউটর এবং ব্যক্তিগতকৃত শিক্ষার ধারণা আরও শক্তিশালী হবে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে, তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হতে পারে, যেখানে বিশ্বের যে কোনো স্থান থেকে শিক্ষার্থীরা জাপানের জ্ঞান ভাণ্ডারে প্রবেশ করতে পারবে। এই পরিবর্তন জাপানকে একটি বৈশ্বিক জ্ঞান কেন্দ্রে পরিণত করতে পারে। অর্থনৈতিক কাঠামোতেও বড় পরিবর্তন আসবে। প্রচলিত চাকরির ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গিগ ইকোনমি, রিমোট ওয়ার্ক এবং স্বয়ংক্রিয় শিল্প ব্যবস্থার দিকে যাবে। বড় কোম্পানিগুলো যেমন টয়োটা এবং সনি ভবিষ্যতে শুধু গাড়ি বা ইলেকট্রনিক্স তৈরি করবে না, বরং ডেটা, সফটওয়্যার এবং এআই সেবার ক্ষেত্রেও নেতৃত্ব দেবে। অর্থনীতি আরও ডিজিটাল এবং অদৃশ্য সম্পদের ওপর নির্ভরশীল হয়ে উঠবে। একই সাথে নতুন ধরনের শিল্প খাতও গড়ে উঠবে, যেমন ভার্চুয়াল রিয়ালিটি অর্থনীতি, মেটাভার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল বিনোদন শিল্প। নিনটেন্ডো এর মতো প্রতিষ্ঠান ভবিষ্যতে শুধু গেম নয়, বরং সম্পূর্ণ ভার্চুয়াল বিশ্বের অভিজ্ঞতা তৈরি করতে পারে। মানুষ কাজ, শিক্ষা এবং বিনোদনের অনেক অংশই ভার্চুয়াল পরিবেশে সম্পন্ন করবে, যা বাস্তব এবং ডিজিটাল বিশ্বের সীমারেখা আরও অস্পষ্ট করে তুলবে। তবে এই প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি সামাজিক চ্যালেঞ্জও বাড়বে। মানুষের মধ্যে একাকিত্ব, মানসিক চাপ এবং বাস্তব সামাজিক সম্পর্কের দুর্বলতা একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা মানুষের স্বাভাবিক যোগাযোগের ধরন পরিবর্তন করতে পারে। এই সমস্যাগুলো মোকাবিলা করতে জাপানকে নতুন ধরনের সামাজিক নীতি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিবেশগত প্রযুক্তিও ভবিষ্যতের জাপানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে দেশটি হাইড্রোজেন শক্তি, সৌরশক্তি এবং উন্নত ব্যাটারি প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করবে। শহরগুলো হবে সম্পূর্ণ স্মার্ট এবং পরিবেশ বান্ধব, যেখানে দূষণ প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হবে। পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে বৈদ্যুতিক এবং স্বয়ংক্রিয় হতে পারে, যা শহুরে জীবনে বিপ্লব ঘটাবে। ভবিষ্যতের জাপানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল বৈশ্বিক ভূরাজনীতি এবং মহাকাশ ভিত্তিক অগ্রগতি। আন্তর্জাতিক পর্যায়ে জাপান একটি শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত প্রভাবশালী শক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব আরও গভীর হবে। অন্যদিকে চীনের সাথে সম্পর্ক থাকবে প্রতিযোগিতা এবং সহযোগিতার মিশ্রণে। এই জটিল ভারসাম্য রক্ষা করাই জাপানের কূটনৈতিক ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
এশিয়া অঞ্চলে জাপান উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব আরও বাড়াতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং আফ্রিকার কিছু অংশে জাপানের বিনিয়োগ এবং উন্নয়ন প্রকল্প ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। এই কৌশল জাপানকে শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং একটি নরম শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও জাপান ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যেই তারা চন্দ্র অভিযান এবং মহাকাশ প্রযুক্তিতে অংশ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হবে। চাঁদে স্থায়ী গবেষণা কেন্দ্র, মঙ্গল গ্রহে রোবোটিক অনুসন্ধান এবং মহাকাশ খনিজ আহরণের মতো প্রকল্পে জাপান অংশ নিতে পারে। এই ক্ষেত্রে জাক্সা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশটিকে মহাকাশ অর্থনীতির অংশীদার বানাতে সাহায্য করবে। ডেমোগ্রাফিক সংকট মোকাবিলায় জাপান হয়তো ভবিষ্যতে আরও উন্নয়নী পথে হাঁটবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত স্বাস্থ্যসেবা, দীর্ঘায়ু প্রযুক্তি এবং জেনেটিক গবেষণার মাধ্যমে মানুষের গড় আয়ু আরও বাড়তে পারে। একই সাথে অভিবাসন নীতিতেও বড় পরিবর্তন আসতে পারে, যাতে বৈশ্বিক শ্রমশক্তি জাপানের অর্থনীতিতে যুক্ত হতে পারে। সংস্কৃতির দিক থেকে ভবিষ্যতের জাপান আরও বৈশ্বিক হয়ে উঠবে, কিন্তু একই সাথে তার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবে। প্রাচীন উৎসব, মন্দির সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী শিল্প যেমন কাবুকি এবং চা অনুষ্ঠান টিকে থাকবে, তবে এগুলো ডিজিটাল মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরও সহজভাবে পৌঁছবে। সুশি এবং রামেনের মতো খাবার বিশ্বজুড়ে আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং হয়তো ল্যাবগ্রোন খাদ্য সংস্করণও তৈরি হবে। সব মিলিয়ে ভবিষ্যতের জাপান হবে এমন এক সমাজ যেখানে প্রযুক্তি, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ একসাথে বিবর্তিত হবে। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জই জাপানকে আরও উন্নয়নী এবং শক্তিশালী করে তুলবে। ইতিহাস যেমন বারবার প্রমাণ করেছে, জাপান কখনো স্থির থাকে না, সে সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে করে তোলে। জাপানের ভবিষ্যৎকে আরও গভীরভাবে বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের মানসিকতা, জীবনধারা এবং প্রযুক্তির সাথে তাদের সম্পর্ক কিভাবে বদলে যাবে। জাপান আগামী দশকে শুধু প্রযুক্তিগতভাবে নয়, মানসিক ও সাংস্কৃতিক দিক থেকেও এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যেতে পারে। এই পরিবর্তন হবে ধীরে ধীরে, কিন্তু এর প্রভাব হবে অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। ভবিষ্যতের জাপানে মানুষের দৈনন্দিন জীবন অনেক বেশি স্বয়ংক্রিয় হয়ে উঠবে। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের সহায়তায়। ঘরের কাজ, অফিসের কাজ, এমনকি সিদ্ধান্ত গ্রহণের অনেক অংশ ডিজিটাল সিস্টেম দ্বারা সহায়তা পাবে। এর ফলে মানুষের সময় বাঁচবে, কিন্তু একই সাথে একটি প্রশ্নও তৈরি হবে, মানুষ কতটা নিজের স্বাধীন চিন্তা ও বাস্তব অভিজ্ঞতার ওপর নির্ভর থাকবে। প্রযুক্তি যত বাড়বে, ততই মানুষ এবং যন্ত্রের সীমারেখা আরও অস্পষ্ট হয়ে যাবে। এই পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ও কর্মজীবনের ধারণাও বদলে যাবে। ভবিষ্যতের জাপানে একটি নির্দিষ্ট চাকরি ধারণা হয়তো অনেকটাই পরিবর্তিত হবে। মানুষ একাধিক কাজ করবে, অনেকেই দূর থেকে কাজ করবে, আবার কেউ কেউ ভার্চুয়াল পরিবেশে কাজ করবে। সোনি বা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান হয়তো এমন প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে কর্মীরা বাস্তব অফিস ছাড়াই সম্পূর্ণ ভার্চুয়াল জগতে কাজ সম্পন্ন করতে পারবে। এই পরিবর্তন কর্মজীবনের স্বাধীনতা আনলেও মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিও বাড়াতে পারে। জনসংখ্যার পরিবর্তন ভবিষ্যতের জাপানের সবচেয়ে বড় সামাজিক বাস্তবতা হয়ে থাকবে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় সমাজে এক নতুন ধরনের কাঠামো তৈরি হবে, যেখানে কেয়ার রোবট, স্বাস্থ্য প্রযুক্তি এবং দূরবর্তী চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হাসপাতালগুলো শুধু চিকিৎসার জায়গা থাকবে না, বরং প্রযুক্তি নির্ভর সেবা কেন্দ্র হয়ে উঠবে। মানুষের জীবনকাল বাড়লেও সেই জীবনের গুণগত মান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে। গ্রাম ও শহরের ব্যবধানও ভবিষ্যতে নতুন রূপ নিতে পারে। অনেক গ্রাম হয়তো জনশূন্য হয়ে পড়বে, আবার কিছু গ্রাম প্রযুক্তির মাধ্যমে স্মার্ট ভিলেজে পরিণত হবে। শহরগুলো আরও ঘনবসতিপূর্ণ এবং উঁচু প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠবে। টোকিও হয়তো ভবিষ্যতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় শহরে পরিণত হবে, যেখানে ট্রাফিক, বিদ্যুৎ, পানি এবং নিরাপত্তা সবকিছুই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানসিক স্বাস্থ্য ভবিষ্যতের জাপানে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। দ্রুতগতির প্রযুক্তি, একাকিত্ব ও কাজের চাপ মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। তাই ভবিষ্যতে থেরাপি, ভার্চুয়াল কাউন্সেলিং এবং এআই ভিত্তিক মানসিক সহায়তা ব্যবস্থা আরও জনপ্রিয় হবে। মানুষ হয়তো এমন এআই সিস্টেমের সাথে কথা বলবে যা তাদের অনুভূতি বুঝতে পারবে এবং সহায়তা করতে পারবে। তবে এই প্রযুক্তির এই আধিপত্যের মধ্যেও জাপান তার সাংস্কৃতিক শিকড় হারাবে না, বরং ঐতিহ্য ও আধুনিকতার এক নতুন মিশ্রণ তৈরি হবে।
প্রাচীন উৎসবগুলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে মানুষ হয়তো ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করবে বা ইতিহাসের বিভিন্ন যুগের অভিজ্ঞতা অনুভব করবে সুশি ও রামেন শুধু খাবার হিসেবেই নয় বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক প্রতীক হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে পরিবেশগত পরিবর্তনও ভবিষ্যতের জাপানে বড় ভূমিকা রাখবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করবে সমুদ্রস্পৃষ্টের উচ্চতা বৃদ্ধি ঝড় এবং ভূমিকম্প মোকাবিলায় অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ভবিষ্যতের শহরগুলো হয়তো এমনভাবে নির্মিত হবে যাতে তারা প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে এবং দ্রুত পুনরুদ্ধার করতে পারে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে জাপান একটি ভারসাম্যবর্ণ শক্তি হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রের সাথে তার নিরাপত্তা জোট আরও শক্তিশালী হবে অন্যদিকে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ ভবিষ্যতে জাপান হয়তো বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বিশেষত প্রযুক্তি জলবায়ু এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাকাশ গবেষণাও ভবিষ্যতের জাপানের একটি বড় অংশ হয়ে উঠবে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি মহাকাশ খনিজ আহরণ এবং দূরবর্তী গ্রহ অনুসন্ধানের মতো প্রকল্পে জাপান সক্রিয়ভাবে অংশ নিতে পারে জ্যাক্সা এই ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করবে যা জাপানকে একটি মহাকাশ অর্থনীতি ভিত্তিক শক্তিতে পরিণত করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যতের জাপান শুধু প্রযুক্তির দেশ হবে না বরং এটি হবে এমন একটি সমাজ যেখানে মানুষ চেষ্টা করবে প্রযুক্তি এবং মানবিকতার মধ্যে ভারসাম্য রাখতে অতিরিক্ত স্বয়ংক্রিয়তা এবং মানবিক অনুভূতির মধ্যে সঠিক সমন্বয় তৈরি করাই হবে তাদের সবচেয়ে বড় লক্ষ্য এইভাবে দেখা যায় যে ভবিষ্যতের জাপান একটি জটিল কিন্তু সম্ভাবনাময় সমাজ হবে যেখানে চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকবে নতুন উদ্ভাবনের পথ ইতিহাস যেমন বারবার প্রমাণ করেছে জাপান পরিবর্তনকে ভয় পায় না বরং সেই পরিবর্তনের মধ্য দিয়েই নিজেকে নতুনভাবে গড়ে তোলে